একেবারে আপনাদের এখানে নায়িকা বলতে যায় শাহিনী ঘোষ, তিনি প্রত্যেকটা মঞ্চে গিয়ে একেবারে গানের ছলে এবং গজলের ছলে বলছে দেদে পাল তুলে দে যাবো আমি সোনার মদিনা, এরকমভাবে বলছে। এটা কি ওদের বাড়তি ইমেজ পাচ্ছেন? না না না, সোনার মদিনায় যেতে হবে না কারণ ওরা নাপাক মাল, সোনার মদিনায় যাওয়ার মতো লাইন নেই, ঠিক আছে। উনি ওনার বন্ধু যিনি ওনার ফ্ল্যাট কিনে দিয়েছিল ওই চাকরি চুরির টাকায়, কোথায় রয়েছে জানেন তো? তেহার জেলে। পাল তুলে দেবো আমরা 2024-এ, পাল তুলে দেবো, উনি চলে যাবে সোনার, বুঝতে পারছেন, ওনার বন্ধুর কাছে। সর্বশেষ প্রশ্ন, একেবারে 19 সালে এখান থেকে লোকসভা ভোটে মিমি চক্রবর্তী জিতেছিলেন এবং এখানে দ্বিতীয়বারে একেবারে বিভিন্ন দল প্রার্থী দিয়েছেন, আপনারা প্রচারে যাচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন? এখানে টোটালি এমন একটা পরিস্থিতি, 100 লোক থাকলে 80টা লোক আইএসএফের পক্ষে আর 20টা লোক ওই পোকোসোকো জামাতালির পক্ষে, বুঝতে পারছেন। 1 তারিখে আপনাদের এখানে ভোট কি শান্তিপূর্ণ দিতে পারবেন? আমরা 100% চেষ্টা করব, কিন্তু সওগাত খুব মানে ভালো ব্যক্তি, তো সমাজ ব্যাপক হারে উনি কাজ করে, সমাজে বোম বন্দুকের কাজ। তো উনি অলরেডি বোম বন্দুক ভগবানপুর অঞ্চলের মধ্যে এনে জড়ো করে রেখেছে। কালকে দেখলাম যে কটা বাস্ট হলো, গুড়ুম গুড়ুম করে আওয়াজ হলো, আমার শুনে একটু মনে হলো হ্যাঁ মনে হচ্ছে উনি কিছু কারিশমা দেখাবে। তা আমরা ভেবে নিয়েছি 2 বই বানান করে পড়িয়ে দেবো এবারে, বুঝতে পারছেন। আমরাও সহজে ছাড়বো না, যত বড় ষাঁড় আছে এবারে 2 বই বানান করে পড়িয়ে ছেড়ে দেবো। ভাঙড় আমরা 100% জিতছি এবং যাদবপুর লোকসভায় 5টা বিধানসভার মধ্যে আইএসএফের যা সমর্থক আছে, আইএসএফের যা মেম্বারশিপ আছে, 100% অ্যাডভান্স জিতে আছি। এটা ওই পাল তুলেদের জানিয়ে দিলাম। ওই জন্য বলছি যে আজকে পশ্চিমবঙ্গ পরাধীনতায় চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই। তাই বাংলাকে নতুন করে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য নওশাদ ভাই নেতাজির নেতৃত্ব দিচ্ছে, আর আমরা তার সহকর্মী হিসেবে আমরা লড়ছি, যার কারণে আমাদের ঘরে শোভা হয় না, আমরা বাগানে, আমবাগানে, জলকারে শুতে হয়। কারণ স্বাধীনতা সংগ্রামীরা কোথায় কোথায় ছিল সে সবাই জানে। তা আমরা এখন বাংলায় স্বাধীনতা সংগ্রামী হিসেবে আমরা লড়াই করছি, এবং ওরা হচ্ছে ইংরেজদের নাজায়েজ প্রোডাক্ট। তৃণমূল কংগ্রেস ইংরেজদের নাজায়েজ প্রোডাক্ট, এরা মানুষের অধিকার দেবে না, তাই মানুষের অধিকার না দেওয়ার জন্য এটা করেছে। পশ্চিমবঙ্গে মুসলিম, বিশেষ করে মুসলিম দলিত আদিবাসীদেরকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে কি দিয়েছে একবার দেখান তো? শুধু ভাওতাবাজি। আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন কি, মানুষের মানে যে যা করে মানে সব সে মালিক হয়ে যাবে, যে গাড়ি চালায় সে গাড়ির মালিক, যে বাড়িতে আছে সে ভাড়া মালিক হয়ে যাবে, এরকম একটা জায়গায় গিয়েছিল। কিন্তু লাস্টে হলোটা কি? উনি সারদা লুট করলো, আর এজেন্টরা তাড়া খেয়ে তারা কেউ সুসাইড করেছে, কাউকে তাড়া করে মেরে দিয়েছে। কত লোক মরেছে বলুন তো এই চিটফান্ডে। এবং চিটফান্ডে তো যা করেছে পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে আপনার অধিকারের সম্বন্ধে বলি, 1.5% সিপিএমের আমলে ছিল। আমি 2021 সালে দেখছিলাম মাদ্রাসা বোর্ডে যত লোককে চাকরি দিয়েছে একটাও লোক মুসলিম ছিল না। তাহলে যেখানে মাদ্রাসায় মুসলিমদের চাকরি দেয় না, সেই মমতা ব্যানার্জি কতটা মানে সেগুলার দল, তাহলে বুঝতে হবে। সর্বশেষ প্রশ্ন, মোল্লা এবং বাপ্পা মোল্লা, গপ্পার মোল্লা, ঘোষ বানিয়াড়া 183 নম্বর বুথে সাদ্দাম মোল্লা, তাদেরকে আমরা স্টেজে আসার জন্য বলবো। এবং মাহফুল শেখ বুথ সভাপতি বানিয়াড়ায় 177 নম্বর বুথে মাহফুল শেখকে ব্যাস পরিয়ে নিতে বলবো, আলমগীর ভাইকে, সবাইকে ব্যাস পরিয়ে দিতে বলবো। আমাদের আজকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের আজকে সকাল থেকে আপনারা কিছু মনে করবেন না, একটা অনুষ্ঠান করতে গেলে একটু এসব কাজ একটু সম্বর্ধনা জানাতে হয় তো নাকি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আইএসএফের কর্মীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, বিরক্ত হচ্ছেন না তো? আমাদের প্রার্থী, আপনাদের মনোনীত প্রার্থী এসে গিয়েছে, কোনো অসুবিধা আছে নাকি? প্রার্থী হাজির হয়ে গেছে। আগামী দিন 2024 লোকসভায় যাতে প্রার্থীকে দিল্লি পাঠাতে পারি, সেই লক্ষ্যে আমরা আইএসএফ এগিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের ময়দানে প্রস্তুত আছি, ঠিক কিনা? এবং
রানা মোল্লা তাকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আলমগীর ভাই, আলিমউদ্দিন তাকে ব্যাস পরিয়ে নিচ্ছেন, আনসার বাগকে ব্যাস পরিয়ে নিচ্ছেন। আমাদের আলমগীর ভাইকে বলবো সবাইকে ব্যাসটা পরিয়ে নিতে, এবং আমরা কেউ কিছু মনে করবেন না, যারা স্টেজে আসছেন সবই আমরা কর্মী এবং দায়িত্বশীল ব্যক্তি, যাতে স্টেজ যা সৌন্দর্য দেখায় আমরা সবাই সেই দায়িত্ব নিয়ে সেই কাজটা করব। আমাদের কিছু মহিলা এসছে, মহিলা নেতৃত্ব এবং কর্মীরা এসছে, তাদেরকে একটু বসার জায়গা করে দেবেন আপনারা। আমাদের নাসির মাস্টারকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের নিজাম ভাই, নাসির মাস্টারকে ব্যাস পরিয়ে নিচ্ছেন আমাদের নিজাম ভাই। নিজাম ভাইকে বলবো নাসির মাস্টারকে ব্যাসটা পরিয়ে নিতে। এবং আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যে অনুষ্ঠানটা, এই বুথে যে অনুষ্ঠানটা, তারা সকাল থেকে পরিশ্রম করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে এই অনুষ্ঠানটা আজকে সফল করতে চলেছে, তাদের নাম এবং স্টেজের না আমরা ডেকে না নিলে একটা আমাদের বিবেকে বাজছে। ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। সাদ্দাম মোল্লা তাকে স্টেজে আসার জন্য বলবো। আলী আজহার তাকে বলবে স্টেজে আসার জন্য। মোজাম মোল্লা এবং আনসার মোল্লা, বাপি মোল্লা, মইনুর মোল্লা, আনচুর মোল্লা, শফিকুল মোল্লা, বাপি মোল্লা, রহিম মোল্লা, ফিরোজ মোল্লা, হানিফ মোল্লা, সাবির মোল্লা, তাদেরকে বলবো স্টেজে আসতে। এবং সবাইকে আমার নিজাম ভাইকে বলবো তাদের সবাইকে ব্যাসটা পরিয়ে দিয়ে তাদেরকে সম্বর্ধনাটা জানিয়ে দিতে। এবং যে আমাদের প্রার্থী হয়েছিল ঘোষবানিয়াড়ায় 183 নম্বর বুথে আমাদের দাদা, আচ্ছা আইএসএফটা কি ওরা বলে শুধু মুসলমানদের দল, মুসলমানদের দল নাকি, মুসলমানদের দল নাকি শুধু? দেখবেন আমাদের প্রার্থী কে আছে, আমাদের নেতাই মণ্ডল অন্য ধর্মের থাকে, যারা বলে যে শুধু মুসলমানদের দল, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমাদের দলে হিন্দু ধর্মের মানুষও প্রার্থী আছে, আমাদের নেতাই মণ্ডলটা আছে আমাদের সঙ্গে, তাকে ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো। আমাদের ওইদুল ভাইকে নেতাই মণ্ডলকে ব্যাস পরিয়ে নিতে বলবো। আমাদের ইছা ভাই এবং মইনুর ভাই যা অক্লান্ত পরিশ্রম করে আজকে ভোগালী 2 অঞ্চলে যে র্যালি ছিল, তারা প্রচারটা করেছিল, সত্যি সকাল থেকে খুবই পরিশ্রম করেছিল, তাদেরকে বলবো স্টেজে আসার জন্য, তাদেরকে সম্বর্ধনা জানিয়ে বরণ করে নিতে বলবো মা আলমগীর ভাইকে। এবারে আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের নূর আলী দাদাকে বরণ করে নেবেন আমাদের রাইনুর ভাই, আমাদের জেলা পরিষদের একমাত্র সদস্য আমাদের রাইনুর ভাই নূর আলী দাদাকে বরণ করে নিতে বলবো। হাতে তালি দিয়ে একটু তাকে সম্মান দেবেন। এবং আমাদের শানপুকুর অঞ্চলে সমিতি ক্যান্ডিডেট আমাদের শরীফুল ভাইও আমাদের মধ্যে উপস্থিত আছে, আমাদের শরীফুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো। আমাদের অঞ্চলের অবজারভার এবং যুগ্ম সম্পাদক আমাদের রাজ্জাক ভাই